দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজীটি হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, আরএমজি সেক্টরের কথা যখন আসে তখনই মেড ইন বাংলাদেশ এই ট্যাগলাইন আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, কিংবা আমাদের গর্ব অনুভব করি। প্রশ্ন হচ্ছে যে মেড ইন বাংলাদেশ এই যে পোশাক যারা ক্রয় করে থাকেন তারা আসলে কোন ধরনের পোশাকগুলো কিনেন, কোন দামের পোশাকগুলো কিনেন? আমরা যদি ভুল না করি তবে কটন বেস যে প্রোডাক্টগুলো সেগুলোর ক্ষেত্রেই কিন্তু মেড ইন বাংলাদেশের আধিক্য রয়েছে। কিন্তু আমরা দামি পোশাকের ক্ষেত্রে কি মেড ইন বাংলাদেশের নাম ছড়িয়ে দিতে পেরেছি, নাকি সেগুলো আমাদের এখনো সুযোগ আছে, নাকি নতুন নতুন বাজারকেও ধরার সুযোগ আছে আমাদের? আর সে কারণেই আজকে আমরা আমাদের হ্যাপেনিং পয়েন্ট সাজিয়েছি আরএমজি নতুন বাজারের খোঁজে। একজন এই সেক্টরের বিশেষজ্ঞ মানুষ রয়েছেন, আমরা তাকে আমন্ত্রণ জানাতে চাই। রয়েছেন মোহাম্মদ ইফতেখারুল কামাল, চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি বিজিএমইএ, এবং আপনি এই যে মার্কেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার দায়িত্ব পেয়েছেন, যেটা মেক্সিকো টেরিটরিতে আপনি কাজ করবেন। এর বাইরে আপনি চেয়ারম্যান স্কাইলার্ক নিট কম্পোজিট লিমিটেড। আপনি যদি এই সেক্টরের মানুষ এবং অনেক আগে থেকেই এই মার্কেট সম্পর্কে জানেন, বিশেষ করে কিছু নতুন মার্কেট নিয়ে আপনার কাজ করার সুযোগ হয়েছে। আমরা যদি খুব শুরুতেই একটু জিজ্ঞেস করি যে মার্কেটে তো আপস অ্যান্ড ডাউনস থাকে, বিদেশি অনেকের সাথেই আমাদের প্রতিযোগিতা করতে হয়, টেরিফের সাথেও তো বাজারের সম্পর্ক আছে। আমেরিকান টেরিফের প্রভাবটা এখন কি অবস্থা? আমেরিকান টেরিফে এই ইস্যুতে যাওয়ার আগে একটা কথা একটু জানিয়ে রাখা দরকার। ধরেন প্রায় 3 দশক আগে যখন কোটা সিস্টেম চালু করলো আমেরিকা, তখন থেকেই কিন্তু আমাদের বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা ডেভেলপ করা শুরু করেছে। তখন কিন্তু ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে প্রচুর ফ্যাক্টরি হয়েছে। যখন আমরা কোটা সিস্টেম পেলাম তখন মূলত চায়না এবং শ্রীলঙ্কা তারা কিন্তু বিজনেস ডেভেলপ করছিল, মানে মোস্টলি তারাই বিজনেস করছিল। যখন কোটা সিস্টেমটা চালু হলো তখন কিন্তু বাংলাদেশের দিকে বাইরেরা ঝুঁকা শুরু করলো, এবং ধাপে ধাপে আমাদের দিকে যত উদ্যোক্তারা আছেন, যত বেশি পারছেন তারা ডেভেলপ করে করে ফ্যাক্টরি ডেভেলপ করেছেন। তখন থেকে একটা পর্যায়ে আসার পরে যখন আমরা গার্মেন্টসে মোটামুটি একটা লেভেলে চলে আসলাম, ডেভেলপ করে ফেললাম, তখন কিন্তু কোটা সিস্টেম বাতিল হয়ে গেল 2000 সম্ভবত 2005-এর দিকে। বাতিল হওয়ার পরে তখন পাশাপাশি আমরা যখন গার্মেন্টসে ডেভেলপ করা শুরু করলাম, পাশাপাশি কিন্তু আমরা নতুন মার্কেট খোঁজার জন্য কিন্তু তখন আমরা ইউরোপের দিকে গেলাম। ইউরোপ মার্কেট ডেভেলপমেন্ট কিন্তু তখন থেকে শুরু, বাট শুরুটা অ্যাট দ্য বিগিনিং কিন্তু শুরুটা হয়েছে আমেরিকা দিয়ে। তারপর আমরা নতুন মার্কেট হিসেবে ইউরোপকে বাছাই করলাম। ইউরোপের মোটামুটি এখন ধরেন 8-10টা কান্ট্রি আছে যেদিকে আমরা মোস্টলি ফোকাস করে শিপমেন্টগুলো করছি। কিন্তু ইউরোপ কি শুধু এই 8-10টা কান্ট্রি? নো, আরও অনেক কান্ট্রি রয়েছে। যেমন ইস্ট ইউরোপের দিকে আমরা এখনও অনেক দুর্বল। ইস্ট ইউরোপে আমি যদি ভুল না করে থেকে মোস্ট প্রবাবলি শুধুমাত্র পোল্যান্ডে হয়তো আমরা একটা ভালো মার্জিন আমরা শিপমেন্ট করছি, কিন্তু ইস্ট ইউরোপে আরও অনেকগুলো কান্ট্রি রয়ে গেছে। মানে সারা পৃথিবীতে এত মানুষ, আমরা যেহেতু লো এন্ডেড পোশাকগুলো রপ্তানি করে থাকি, সেই মার্কেট তো আরও বড়। যেখান থেকে শুরু করেছিলাম যে আমেরিকার বাজারের যে টেরিফ, আমি যদি আপনার ওই উত্তরের জায়গা থেকে খোঁজার চেষ্টা করি, আমাদের শুরুটা যেহেতু কোটা দিয়ে হয়েছে, তার মানে শুল্ক মুক্ত যে সুবিধা দিয়ে আমরা আমাদের ওরিয়েন্টেশন হয়েছে, ফলে শুল্কর মুক্ত থাকার ক্ষেত্রে এক রকমের আমাদের ডিপেন্ডেন্সি মনে হয় তৈরি হয়েছে। সে কারণেই কি ভাবতে পারলাম না আমরা এই ধরনের শুরু থেকেই নতুন বাজারের কথা? না, নট রিয়েলি। যখন শুরুর দিকে হয়তো আমাদের একটা ডিপেন্ডেন্সি ছিল যে শুল্ক মুক্ত হওয়ার কারণে আমরা হয়তো বেনিফিটগুলো পাচ্ছিলাম, বায়ারগুলো আমাদের দিকে ঝুঁকছিল। কিন্তু এখন কিন্তু আমরা আমাদের সক্ষমতা দিয়েই কিন্তু আমরা অর্ডারগুলো পাচ্ছি। আমরা কিন্তু চায়নার সাথে কম্পিট করে অর্ডারগুলো বাইরে তো এখন যাওয়ার সুযোগ নেই। আমাদেরকে কম্পিট করতে বৈশ্বিক বাজারের সঙ্গে, আমাদেরকে আন্তর্জাতিক বাজারে আমাদেরকে সবার সঙ্গে কম্পিট করেই কিন্তু টিকে থাকতে হবে। সার্ভাইভ করতে গেলে এটা করতে হবে। সেটার জন্য আমাদের সক্ষমতাগুলো বাড়াতে হবে, এবং আমরা সক্ষমতা ওইভাবে বাড়িয়েছি বলেই কিন্তু এখন পর্যন্ত ইউরোপ বলেন, আমেরিকা বলেন, এই বাইরেরা কিন্তু বাংলাদেশে আসছে। শুধুমাত্র শুল্কমুক্ত ফ্যাসিলিটির জন্য কিন্তু আসছে না। তারা না দিলে তো আপনি টিকে থাকতে পারবেন না, বাজারে কম্পিটিশন থাকবে। কিন্তু আমরা একটা জিনিস, গ্রিন ফ্যাক্টরির দিক থেকেও সারা পৃথিবীতে কিন্তু আমাদের অর্জন অনন্য। আমরা অনেক বেশি গ্রিন ফ্যাক্টরি করেছি সারা পৃথিবীতে যতগুলো গ্রিন ফ্যাক্টরি আছে। আমি আসলে গ্রিন ফ্যাক্টরির বিষয়টাতে যেতে চাই না, আমি যেতে চাই নতুন বাজারকে এক্সপ্লোর করার ক্ষেত্রে। আপনার যেহেতু দায়িত্ব রয়েছে মেক্সিকো টেরিটরিকে দেখবার জন্য, বিজিএমএ দারুণ একটা উদ্যোগ নিঃসন্দেহে গ্রহণ করেছে এবং এটা অনেকদিন ধরে আলোচিত ছিল বটে। প্রশ্নটা হচ্ছে যে আমরা নতুন বাজার যখন এক্সপ্লোর করব, সেক্ষেত্রে কি শুধু বাজার দেখব নাকি পণ্যও দেখব? না, দুইটাকে একসাথে মাথায় রাখতে হবে। বাজারকেও দেখতে হবে, পণ্যটাকেও মাথায় রাখতে হবে। এখন শুধু টেরিটরির দিকে আমি গেলাম, বাট এমনও টেরিটরি আছে যেখানে হয়তো এখন আমরা যেটাতে অলরেডি কটন বেসড প্রোডাক্টে আমরা অলরেডি অনেক স্ট্রং, কিন্তু এরকম বাজার, বিশ্বে এরকম বাজার এখন অনেক বাজার রয়ে গেছে যেখানে আমরা পৌঁছাতেই পারিনি। সেটাকে পৌঁছানোর জন্য আপনাকে পরিচিতি একটা বিষয়। ওখানে আমাদের প্রোডাক্টকে পরিচিতি করাতে হবে যে আমাদের এই ধরনের প্রোডাক্ট আমরা সেল করছি। তো ওই প্রোডাক্টের জন্য, যেমন আমি যখন প্রথম, আমার মনে আছে আমি যখন মেক্সিকোতে যাই সম্ভবত 2009 সালে, যখন সোয়াইন ফ্লু ছিল, সোয়াইন ফ্লুতে মেক্সিকোতে কেউ যাওয়া তো চিন্তাই করতো না। তখন প্রচুর মানুষ মারা যাচ্ছিল, ভয়ের কারণে হোক যেভাবে হোক যাচ্ছিল না। কিন্তু আমরা তখন সামহাও একটা ফেয়ারে যখন যাই, ফেয়ারে কিছু বায়ারদের সাথে আমাদের পরিচয়, তারা তখন আমাদেরকে ইনভাইট করে মেক্সিকোতে আসার জন্য।
এটা ছিল 2009-এর শুরুর দিকের ঘটনা। আমরা তখন ইমেল করেসপন্ডেন্স করতে করতে একটা পর্যায়ে দেখলাম যে সোয়াইন ফ্লু মানে জিনিসটা লেন্দি হচ্ছে। তারপরে শেষের দিকে ধরুন অক্টোবরের দিকে আমরা রিস্ক নিলাম যে ঠিক আছে যাই, আমরা মাস্ক টাস্ক পরে আমরা তখন গেলাম। যাওয়ার ফলে আমরা যে মার্কেটটা পেলাম যে এখানে মেক্সিকোতে কিন্তু মোর দেন 120 মিলিয়ন পিপল অলরেডি বসবাস করছে। মোস্ট পার্ট অফ দ্য পিপল মিড লেভেল। আমাদের গার্মেন্টস প্রোডাক্টের ক্ষেত্রে মিড লেভেল মানে মধ্যবিত্তের সংখ্যা যেদিকে বাড়বে, যে স্তরে মানে মধ্যবিত্তের সংখ্যাটা যেখানে বাড়বে সেখানে গার্মেন্টস প্রোডাক্টের চাহিদাটা অটোমেটিক্যালি বেড়ে যায়, কারণ এটা নিত্য প্রয়োজনীয় একটা পণ্য। জি জি জি। তখন থেকে এখন পর্যন্ত যেমন আমার ফ্যাক্টরিতে আমরা মেক্সিকো প্রোডাক্ট করছি ধরেন ওভারঅল অ্যারাউন্ড $20 মিলিয়ন কাছাকাছি আমরা শিপমেন্ট করছি। এখন আরও বহু ফ্যাক্টরি আছে যারা মেক্সিকোতে শিপমেন্ট করছে, কিন্তু এটা কিন্তু 2005-এর মানে 5-এর দিকে বা 2008-এর দিকে যদি আপনি চিন্তা করতেন মেক্সিকোর আসলে মানে কিছুই ছিল না। যেমন আমাদেরকে মেক্সিকো ভিসা নিতে হতো ইন্ডিয়া গিয়ে। আমি যখন প্রথম ইন্ডিয়াতে ভিসা নিতে যাই তখন ওরা মানে ভাবতেই পারেনি যে একজন বাংলাদেশি মেক্সিকোতে যাচ্ছে। তারা তখন এটা নিয়েও কোশ্চেন করেছে বাংলাদেশি মেক্সিকোতে গিয়ে কী করবে। ওকে, তখন আমাকে এক্সপ্লেইন করতে হয়েছে আমাকে গার্মেন্টস এক্সপ্লোর করার জন্য আমরা যাচ্ছি, আমাদের গার্মেন্টসের শিপমেন্টের ব্যাপারে আমরা বাইরের সাথে মিটিং করার জন্য যাচ্ছি। এটা আমাকে প্রুভ করতে হয়েছে যে আমি ভিসাটা পাওয়ার ক্ষেত্রে। আর এখন তো মানে অহরহ প্রচুর মানুষ মেক্সিকো যাচ্ছে বাংলাদেশের মানে ব্র্যান্ড হিসেবে বাংলাদেশকে ফোকাস করার জন্য যাচ্ছি আমরা। আমরা যখন বিভিন্ন এক্সপোতে অ্যাটেন্ড করি নিঃসন্দেহে সেক্ষেত্রে বাংলাদেশের যে কান্ট্রি হিসেবে তার প্রস অ্যান্ড কনস নিশ্চয়ই আলোচনায় উঠে আসে। বাইরেও কিন্তু একটা জায়গা থেকে যখন কিনবেন শুধু দামই আসলে বিষয় না, সেখানে পণ্যের মান ঠিক একই রকম, টাইমলি শিপমেন্ট করা, তার সাথে হয়তো একটা দেশের রাজনৈতিক কিংবা পলিসি মেকিংয়েরও বিষয় থাকে। প্রশ্ন হচ্ছে যে এই যে নতুন বাজার যে এক্সপ্লোর আপনি যেমনটা বলছিলেন যে মেক্সিকোতে গিয়ে করার কারণে আজকে আপনার মেক্সিকোর সাথে একটা বড় বাণিজ্য হচ্ছে, আমাদের ব্যবসায়ীরা যারা আছেন স্পেশালি আরএমজি থেকে যারা কাজ করেন তারা আসলে কতটা এরকম এক্সপ্লোর করতে আগ্রহী আগে ছিলেন বা এখন আছেন? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা যদি বলি এখানে আমরা কিছুটা ধরেন আমি যদি ইন্ডিয়ান বলি বা শ্রীলঙ্কান বলি তাদের থেকে আমাদের এই নেগোসিয়েশন পাওয়ার বলেন বা এই জায়গায় আমরা কিছুটা পিছিয়ে থাকি। কিছুটা আমি এখন বলবো না পিছিয়ে থাকি, বাট কিছুটা আমাকে বলতে হচ্ছে এই কারণে যে যখন আপনি একটা বায়ারকে মানে আপনার পণ্য দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করবেন যেখানে শুধুমাত্র পণ্যের গুণগত মান, পণ্যের ডেলিভারি মানে কী বলে এটাকে অন টাইম ডেলিভারিটা এনশিওর করা, এই জিনিসগুলোই শুধু ডিপেন্ড করে না। এখানে কিন্তু কিছুটা ট্রাস্ট লেভেল চলে আসে, আপনি তাকে কতটা ট্রাস্ট দিতে পারছেন। আমি আপনার সঙ্গে পরিচয় হলাম তার মানে এনে যে আপনি আমাকে বিজনেস দিয়ে দিলেন, আমাকে আপনাকে কনভিন্স করতে হচ্ছে যে আপনাকে ওই ট্রাস্ট লেভেলটা তৈরি করতে হচ্ছে যে আপনি আমাকে ট্রাস্ট করেন, করলে পরে আমি আপনাকে ওই বেটার প্রাইসে আমি আপনাকে দেবো, বেটার কোয়ালিটি আমি আপনাকে এনশিওর করবো এবং অন টাইম ডেলিভারি এনশিওর করবো। এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদেরকে একটু বৈশ্বিক বাজারের ক্ষেত্রে যেটা হয় কি সার্ভাইভ করতে গেলে আপনাকে কম্পিট করেই টিকে থাকতে হবে। যেমন এখন আমরা যে অবস্থায় বাংলাদেশ গার্মেন্ট শিল্প যে জায়গায় আছি আমরা কিন্তু এখন ইন্ডিয়াকেও আমরা আসলে কম্পিটিটর হিসেবে মনে করি না। আমরা এখন কম্পিট করছি কিন্তু চায়নার সঙ্গে। চায়নার ফ্যাক্টরির ওনারা যখন একটা মিটিংয়ে যায়, চায়নার থেকে ফ্যাক্টরি ওনারা যাচ্ছে আমরাও যাচ্ছি, তখন কিন্তু কম্পিটিশন আমাদের চায়নার সঙ্গে বেশি হচ্ছে। বাট ইদানিং যেটা দেখা যাচ্ছে যে ইউএসের যে ট্যারিফ যেটা হলো, ইউএসের ট্যারিফের কারণে বাংলাদেশের যে গ্রোথ, ইউএসের গ্রোথ কিন্তু এখনও একটু বেশি আছে, 1.4-এর কাছাকাছি আছে কিন্তু গত কয়েক মাসের গ্রোথ যদি আমরা চিন্তা করি। কিন্তু পাশাপাশি দেখবেন ভিয়েতনামের গ্রোথ কিন্তু 3 উপরে চলে গেছে। যদিও ভিয়েতনামের প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি অনেক কম, কিন্তু এটা কিন্তু একটা হাইলাইট মানে একটা ইঙ্গিত দিচ্ছে যে এটা ভবিষ্যতে ভিয়েতনামের সঙ্গে আমাদের একটা কম্পিটিশন হতে যাচ্ছে। পাশাপাশি যেমন তুরস্ক এগিয়ে আসতেছে, কম্পিট করার চেষ্টা করছে, এগুলো হাইলাইটিং পয়েন্ট। বাট বাংলাদেশ কিন্তু যদিও দ্বিতীয় বৃহত্তম মানে যদি ক্যাপাসিটি ওয়াইজ বলি আমরা গ্লোবাল ক্যাপাসিটি, আমরা কিন্তু দ্বিতীয় বৃহত্তম দেশ মানে শিপমেন্ট মানে এক্সপোর্টের ক্ষেত্রে, কিন্তু তারপরে কিন্তু চায়নার সঙ্গে কিন্তু আমাদের ডিফারেন্স অনেক বেশি। না, এখানে অনেকগুলো ফ্যাক্টর অবশ্য আছে। চায়নার সাথে মানে এই যে গ্যাপটা হয়তো থাকবে, গ্যাপটা কমিয়ে আনার আপনারা চিন্তা করবেন, তবে আলোচনা চলবে অনেকগুলো বিষয় নিয়ে। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে যে প্রশ্নগুলো রয়েছে করার চেষ্টা করব, উত্তর খোঁজার চেষ্টা করব। দর্শক আপনারা দেখছেন এটি নিউজ, আমরা আছি কাজী অ্যান্ড কাজীটি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকবে। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি কাজী অ্যান্ড কাজীটি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আমরা নতুন বাজারের খোঁজ করছি আরএমজি সেক্টরে। আলোচনা যেখানে ছিলাম সেখান থেকে আসার চেষ্টা করি। আমরা চায়নার সঙ্গে এখন আমাদের কম্পিট করতে হয়, সেই আলোচনাটা আমাদের এসছে। আসলে প্রশ্ন থেকে যায় যে চায়নার সাথে যখন আমাকে কম্পিট করতেই হবে তখন আমার এই দেশে কি কি জায়গাগুলোতে চিন্তা ভাবনা করতে হবে টু কম্পিট উইথ দ্য বিগ কান্ট্রি লাইক চায়না? জি, ধরেন আপনি যদি 15 বছর আগের কথাও চিন্তা করতেন, আমরা কিন্তু ধরেন প্যাডিং জ্যাকেট আমরা এখন যেটা আমরা করছি,
প্যাডিং জ্যাকেট আপনি কল্পনাও করতে পারতেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে প্যাডিং জ্যাকেট এটা তো চায় না, এটা বাংলাদেশ বায়ারাও চিন্তা করে না, আমরাও কিন্তু চিন্তা করতে পারতাম না। কিন্তু আপনি এখন দেখেন, এখন প্রচুর ফ্যাক্টরি, অনেক গ্রিন বেস ফ্যাক্টরি যেগুলো আছে আমাদের দেশে, অনেক ফ্যাক্টরি যারা এখন প্রচুর পরিমাণে জ্যাকেট প্রোডাকশন করছি, যেটা আপনি 15 বছর আগে আমরা চিন্তাও করতে পারিনি। এখন এটা কিন্তু প্রমাণ করে যে আমাদের সক্ষমতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে বাইরের একটা বড় শ্রেণী জানে কিনা যে এটা বাংলাদেশের প্রোডাক্ট, এখানে আমরা মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং করতে পেরেছি কিনা? এক্স্যাক্টলি, এটার জন্যই আসলে বিজেএমই এই যে কমিটিগুলো করছে, এখন যে এই নতুন বাজারের খোঁজে নিউ মার্কেট ডেভেলপমেন্টের জন্য যে কমিটিগুলো করছে, এটা আসলে বিজেএমই ওই চিন্তাধারা থেকেই কিন্তু এই কমিটিগুলো করে আমাদেরকে ইনভলভ করেছে যে আমরা এগুলো নিয়ে কাজ করব, আমরা নিউ মার্কেটগুলোকে খুঁজে বের করব, নিউ মার্কেট যেগুলো অলরেডি এক্সিস্টিং আছে এগুলোকে আমরা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। পাশাপাশি আমরা আরও যেমন সাউথ আমেরিকাতে কিন্তু অনেকগুলো কান্ট্রি আছে যেগুলোতে আমরা এখনও পৌঁছাতে পারিনি। মেক্সিকো ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে সাউথ আমেরিকার কান্ট্রিগুলোর মধ্যে মেক্সিকোতে আমাদের শিপমেন্টের পরিমাণটা বেশি যায়, কিন্তু এখানে চিলি আছে, পেরু আছে, গুয়াতেমালা আছে, এখানে অনেকগুলো কান্ট্রি আরও রয়ে গেছে, ওইগুলোতে আমরা টাচ করতে পারি এখন পর্যন্ত পারিনি। এই এক্সপেনশনের ক্ষেত্রে কি আপনারা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট নাকি হরাইজন্টাল অ্যালাইনমেন্ট কোনটাকে, নাকি দুইটাই মাথায় না, নিচ্ছেন? দুইটা মিক্সড। এটা টেরিটরি ডেভেলপ করা, যে কোন কোন জায়গায় আমাদের ব্র্যান্ডগুলোকে পরিচিতি প্রকাশ করা। যেমন একটা বায়ার যখন কোনো কিছু নিয়ে চিন্তা করবে যে ঠিক আছে এটা মানে মেক্সিকোর বায়ার যেভাবে চিন্তা করবে, ইউরোপের জার্মানির কাস্টমার কিন্তু সে জানে যে আমার এই প্রোডাক্ট বাংলাদেশ বেস্ট, তারা কিন্তু জানে। কিন্তু মেক্সিকোরে এখনও অনেক কাস্টমার আছে, অনেক মানে বায়ার রয়ে গেছে যাদের পর্যন্ত আমরা এখনও পৌঁছাতে পারিনি, যে তাদেরকে তো বুঝাইতে হবে যে বাংলাদেশের এই প্রোডাক্টগুলোর জন্য বেস্ট। এইখানেই প্রশ্নটা, যেহেতু আপনি বিজিএমএ কে রিপ্রেজেন্ট করছেন, বিজিএমএ আসলে এই যে নতুন মার্কেট ডেভেলপ করার জন্য যে ইনিশিয়েটিভ নিয়েছে, দেরিতে হলেও নিয়েছে ইনফ্যাক্ট, এরা কিভাবে কার্যক্রমগুলো পরিচালনা করবে? বিজেএমই আসলে অনেক আগে থেকে করছিল, কিন্তু এটা হয়তো দৃশ্যমান অনেক কিছু হয়তো আসছিল না সামনে, সবার সামনে হয়তো প্রচারণা পায়নি। এখন যেটা আসছে যে বিজেএমই টেরিটরি ওয়াইজ, যে এই পার্টে একটা কমিটি থাকবে, এই পার্টে একটা কমিটি থাকবে, প্রত্যেকটা কর্নারকে টাচ করার চেষ্টা করছে। এটা বিজেএমের অনেক ভালো একটা উদ্যোগ, যে আপনি প্রত্যেকটা কোনো একটা টেরিটরির জন্য মিস না হয়, ওরা একবার টু দ্য পয়েন্টে, যে জন্য মেক্সিকো মোর দেন 120 মিলিয়ন পিপল, ওরা মেক্সিকো আলাদা একটা কমিটি করে দিচ্ছে যে হ্যাঁ মেক্সিকোর জন্য ফোকাস করো তোমরা। মেক্সিকোতে এখনও অনেক বায়ার রয়ে গেছে। আমার অ্যাজাম্পশন অনুযায়ী, আমি গত 2009 সাল থেকে মেক্সিকো যাচ্ছি, আমার অ্যাজাম্পশন অনুযায়ী মেক্সিকোতে ধরেন মোর দেন $300 মিলিয়ন বিজনেস হওয়া উচিত, কিন্তু আমরা এখনো ধরেন 1/4 কাছেও পৌঁছাতে পারিনি। তার মানে এখানে একটা বিশাল একটা লুপ রয়ে গেছে, এই লুপটাকে আমাদেরকে কভার করতে হবে। এটার জন্য আমাদের বিজেএমই আমাদেরকে দায়িত্ব, মানে কটন বেসড প্রোডাক্টের ক্ষেত্রে নাকি অন্য প্রোডাক্ট লাইনগুলো তো অ্যাড করার সুযোগ আছে? কটন তো অফকোর্স আমাদের যেহেতু সক্ষমতা অন্যান্য সাইডে ডেভেলপ করে ফেলেছি আমরা, মিক্সড ইয়ার্ন যদি আমি বলি, পলিস্টার বেস বলি, নাইলন বেস বলি, ওগুলো তো কিন্তু আমরা ডেভেলপ করেছি। হ্যাঁ, আমাদের র মেটেরিয়ালটা হয়তো চায়না থেকে ইম্পোর্ট করতে হচ্ছে, এখানেও হয়তো আমাদেরকে কিছু কাজের সুযোগ রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে। যে চায়না যেভাবে যে ম্যাটেরিয়ালগুলো তৈরি করছে, যেমন আমরা প্যান্টের ক্ষেত্রে স্ট্রেচ ফ্যাব্রিক, আমরা আগে ধরুন 15 বছর আগে স্ট্রেচ ফ্যাব্রিক বাংলাদেশ কেউ চিন্তা করেন, শুধু কটন, 100% কটন, টুইল ফ্যাব্রিক, কিন্তু এখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে হিউজ স্ট্রেচ ফ্যাব্রিক ডেভেলপ করছি। এই ক্ষেত্রে আপনি যখন এই ডেভেলপমেন্টের কথা আসে, তখন নিশ্চয়ই বিজিএমইও চিন্তা করবে যে সরকার কিভাবে তাদেরকে সহযোগিতা করবে, বা যে সহযোগিতা চাচ্ছে তার চেয়ে আরো কিভাবে বেশি তাদের কাছ থেকে নেওয়া যায়। তো বিজিএমই আসলে সরকারের কাছ থেকে কোন কোন জিনিসগুলো নতুন করে চাইছে? যা আছে তা তো আছেই। বিজেএমই এবং সরকার দুইজন যদি একসাথে হয়ে কাজ না করে, কোনো ডেভেলপমেন্টই সম্ভব না। এখানে বিজেএমইকে একটা স্ট্রং টিম থাকতে হবে, যেটা আমাদের এবার টিম যেটা দাঁড়িয়েছে, এই টিম যদি স্ট্রংলি গভর্নমেন্টের সঙ্গে যদি একসাথে বসে কাজ করে, প্রত্যেকটা জায়গায় আমরা ডেভেলপ করতে পারবো। আমাদের ডেভেলপমেন্টের হিউজ অপরচুনিটি এখনও রয়ে গেছে, বিশাল একটা, যদিও আমরা বলছি এখন আমরা সক্ষম, বাট আমাদের সক্ষমতা বাড়ানোর আরও অনেকগুলো লুপ রয়ে গেছে, যে লুপগুলোকে আমাদেরকে কেটে ফেলতে হবে, আমাদেরকে ওই জায়গাগুলো ডেভেলপমেন্ট করতেই হবে। না আমরা যে চাইলে পারি সেটা দেখেন, যখন থেকে আপনার কমপ্লায়েন্সের ইস্যুসে গ্রিন ফ্যাক্টরিগুলো করার ক্ষেত্রে আমরা এগিয়ে আসলাম, আমরা খুব অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীতে যে পরিমাণে গ্রিন ফ্যাক্টরি বেড়েছে, তার চেয়ে বেশি গ্রিন ফ্যাক্টরি কিন্তু প্রপোর্শনেটলি বাংলাদেশে করেছে। একটা প্রশ্ন থাকে যে এই সেক্টরের যে হিউম্যান রিসোর্স, আমাদের প্রচুর হিউম্যান রিসোর্স আছে, আমরা আমাদের সেই হিউম্যান রিসোর্সদেরকে কি ওই স্ট্যান্ডার্ডে ডেভেলপ করার কোন ইনিশিয়েটিভ নিচ্ছি, সো দ্যাট নতুন মার্কেটে যাওয়ার ক্ষেত্রে শুধু কটন প্রোডাক্টই নয়, অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও তারা যাতে কাজ করতে পারে, সেভাবে কি আমরা চিন্তা করছি কিনা? বিজেএমই অলরেডি করছে। এখানে একটা পার্ট রয়ে গেছে কি, আমাদের একটা দুর্বলতা রয়ে গেছে, আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থাপনাটা একটু কম। আমাদের যেরকম আমাদের তো ম্যান পাওয়ারটাই আমাদের মূল স্ট্রেংথ, আমাদের তো ম্যান পাওয়ার দিয়ে আমরা যা কিছু করছি, শুধু ম্যান পাওয়ার। নিজস্ব ইউনিভার্সিটিও আছে। জি, ফ্যাশন টেকনোলজি বলেন, ডিজাইনিং বলেন, বিজেএমই কিন্তু অলরেডি ডেভেলপ করছে। বিজেএমই থেকে পাশ করা স্টুডেন্টরাই কিন্তু এখন মার্কেট ডেভেলপমেন্টে কাজ করছে। মার্কেট কিন্তু এখন বিজেএমের প্রচুর স্টুডেন্ট যারা এখন মোটামুটি বিজনেসম্যান, মানে বড় বিজনেসম্যান লেভেলে চলে আসছে, কিন্তু ওরা কিন্তু তার বিজেএমের ইনস্টিটিউট থেকে পাশ করে আসছে।
তো বিজিএমএ অলরেডি কাজ করছে, কিন্তু এখানে শুধু বিজিএমএ কাজ করলে হবে না, এখানে সরকারকে এগিয়ে আসতে, সরকারকে পাশাপাশি থাকতে হবে এবং ল্যাটারালি একসাথে হাঁটতে হবে। বিজিএম এবং সরকার যখন একসাথে হাঁটবে তখন এটার রেজাল্ট ভালো আসবে। আপনারা তো নিশ্চয়ই একটা লং টার্ম প্ল্যানও করেন, আপনারা যখন কেউ দায়িত্ব গ্রহণ করেন, বা একটা দেশও তো তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। আগামী 10 বছরে যদি আমরা চিন্তা করি যে ফিউচারে আমরা বাংলাদেশের এই আরএমজি সেক্টরকে কোথায় দেখব এবং মোটা দাগে কি কি চ্যালেঞ্জগুলো উতরিয়ে আমরা ওই জায়গাতে যেতে পারবো? এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমাদেরকে ফেস করতে হবে সেটা হলো কর্ম পরিবেশটাকে স্থিতিশীল রাখা। দেখেন একই সাথে যদি অনেকগুলো ঘটনা ঘটে তখন কিন্তু কর্ম পরিবেশটা ঠিক থাকে না। যেমন বৈশ্বিক এখন যে রাজনৈতিক যে একটা অস্থিরতা চলছে সারা বিশ্বে, অনেকগুলো যুদ্ধ অ্যাট এ টাইম চলছে, এগুলোকে সবগুলোকে মাথায় রেখে দেশের যদি কর্ম পরিবেশটা ঠিক রাখা যায়, গার্মেন্ট শিল্প এগিয়ে যাবে এবং এগুচ্ছে এবং আরও বেশি এগিয়ে যাবে। যেমন চায়না ট্যারিফের কারণে কিন্তু অনেক বায়ার এখন বাংলাদেশমুখী হচ্ছে। তার মানে এই না কিন্তু বাংলাদেশ এটাতে মানে যদি সক্ষমতা যদি ঠিকভাবে অর্জন করতে না পারে, সাস্টেইনেবল কোনো কিছু যেটা আপনার সবসময় এরকম থাকবে, সবসময় এরকম থাকবে, এটাকে কম্পিট করে আপনাকে সার্ভাইভ করতে হবে এবং আমাদের তৈরিও থাকতে হবে জি, আসলে। জি, এবং জি। সেই তৈরি থাকবার ক্ষেত্রে আপনারা যেমন নেতৃত্ব দিচ্ছেন, ঠিক একই সঙ্গে সরকারকে এবং জনগণকে সবাইকে আসলে পাশে থাকতে হবে। জি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে আগামী দিনেও আমরা এইসব বিষয় নিয়ে একসাথে কাজ করার সুযোগ পাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা মেড ইন বাংলাদেশ এই কথা নিয়ে যেমন গর্ববোধ করি এবং তার পেছনে কিন্তু আমাদের প্রত্যেকেরই অংশগ্রহণ আছে। আগামীর দিনেও একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের আরএমজি সেক্টর নতুন নতুন ক্ষেত্র খুঁজে পাবে, নতুন নতুন জায়গায় আমরা আমাদের মার্কেট এক্সপ্লোর করব। নিঃসন্দেহে আগামী দিনের নতুন কোনো বিষয় নিয়ে আবারও হ্যাপেনিং পয়েন্ট ফিরবে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।